আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা পদার্থ কি বলি পদার্থ পড়াইতে পড়াইতে এমন একটা অবস্থা হয়ে গেছে, খালি মনে করো পদার্থ চলে আসে মুখ দিয়ে। আজকে আমরা কেমিস্ট্রি অর্থাৎ আমাদের রসায়নে চ্যাপ্টার 3 অধ্যায় 3-এর যে কোশ্চেনগুলো বা যেগুলো আমরা পড়ে যাব ওই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, আজকে আমরা মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, এগুলো আমরা কিন্তু সবাই জানি, বাট আমরা জানি না যে কতটুকু আসলে পড়ে যাব। হ্যাঁ, কতটুকু পড়ে গেলে আমাদের জন্য বেটার হবে বা কতটুকু পড়া উচিত, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এবং এগুলো তোমরা আগেও পড়ছো, যাই হোক, তাও আমি কি এখন একটু রিভিশন দিয়ে দেবো। জাস্ট এই ক্লাসটা হচ্ছে জাস্ট হচ্ছে কি আমাদের রিভিশনের জন্য। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে চলো আমরা শুরু করি। এখানে তোমরা একটা স্লাইড দেখতে পাচ্ছ, আমি একটু লেজারটা নিয়ে নিই। আচ্ছা, এখানে প্রথমে আছে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। ওকে, প্রথমে আসে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। এখানে কিন্তু আমরা এগুলো জানি, পরমাণু কেন্দ্রে কি আছে, পরমাণুর একটি কেন্দ্র আছে, যে কেন্দ্রের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে। আবার নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নর্মালি প্রোটন, আর কি থাকে বলো, এবং কি নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন, এবং নিউক্লিয়াসের বাইরে থেকে ইলেকট্রন। এগুলো কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জযুক্ত, এই ব্যাপারগুলো। অর্থাৎ তুমি একটা পরমাণুর ভিতরে যা আছে এগুলো জাস্ট এখানে কি করবো, জাস্ট এখানে বর্ণনা করবো, এছাড়া কিন্তু এখানে আর কিছুই নাই ওইভাবে। আচ্ছা, এরপর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। হ্যাঁ, আমরা জানি আমার পরমাণু বেশিরভাগ জায়গায় কি থাকে, নর্মালি ফাঁকা থাকে। যেমন হ্যাঁ, এগুলো কিন্তু ওইভাবে করার দরকার নেই। তারপর যেমন আরো কি বলে, সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কি করে ইলেকট্রনগুলো নর্মালি ঘুরপাক খায়। এগুলো তোমরা কিন্তু জানো। ওকে, ধনাত্মক চার্জ বা নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বা একদম অবশ্যই একটা আকর্ষণ থাকে, আমরা জানি। যেহেতু আমাদের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, পজিটিভ, এবং কক্ষপথ বাইরে কি থাকে, নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ যেহেতু তারা বিপরীত ধ্রুবী, তাহলে পরস্পরের মধ্যে কি থাকবে, একটা অ্যাট্রাকশন বা কি আকর্ষণ কাজ করে। এই জিনিসগুলো এখানে বলা আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ এখানে বলতে পারে যে সৌরজগতের সাথে কোন মডেলের তুলনা করা হয়েছে, রাদারফোর্ড পরমাণু মডেল। ওকে, এবং এই মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলে। এটা খেয়াল রাখতে হবে। এখানে বলা আছে যে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। তোমাকে এরকম বলে দিবে যে উদ্দীপকে যে একটা মডেল আছে যেটা সোলার সিস্টেম মডেল সাথে তুলনা করেছে, সেই মডেলটি তুমি ব্যাখ্যা করো। তখন সেক্ষেত্রে তোমার কি করতে হবে, আমাদের যে বলে দিতে হবে সেটা কি আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল, এভাবে আমাদের কি বলে দিতে হবে। আচ্ছা, এরপরে তো রাদারফোর্ড পরমাণু মডেল এখানে কয়টা আছে, 4টা পয়েন্ট আছে, 1 2 3 4। এটা আমি দেখতে পাচ্ছি 1 এ বি সি, তারপর কত ডি। এখন পুরোটা দিব না, পুরোটা দেওয়ার দরকার নেই। তুমি যেমন সি থেকে খানিকটা অংশ দিতে পারো, আর ডি থেকে খানিকটা অংশ দিতে পারো। এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই। ডি যেমন এটা আছে, এই প্রোটনকে ধনাত্মক চার্জ ভাই, ইলেকট্রনকে আমাদের নেগেটিভ চার্জ ভাই, তাহলে পরস্পরে কি করবে, আকর্ষণ করবে। ডি তাহলে শেষ হয়ে যায়। ওকে, এভাবে পড়তে হবে। তারপর রাদারফোর্ড পরমাণু নিউক্লিয়াস, এরপর সীমাবদ্ধতা। হ্যাঁ, সীমাবদ্ধতা অলওয়েজ পড়তে হবে। সীমাবদ্ধতার মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাক্সওয়েল। ওকে, চলো আমরা একটু দেখি, যে স্লাইডে দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এই মডেল মানে রাদারফোর্ড পরমাণু মডেল কি কি ব্যাখ্যা করতে পারে না, তাদের সীমাবদ্ধতা কি, এই জিনিসগুলো। ওকে, আচ্ছা, এই মডেল ইলেকট্রনের কি আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে না। আমরা জানি আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, এগুলো কিন্তু এখানে কি বলা হয়নি। আচ্ছা, এরপর সৌরজগতের সূর্য ও গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই। আমরা জানি সৌরজগতের সূর্য বা গ্রহলোকের কোনো চার্জ নেই, কিন্তু এখানে কি আছে, প্রোটনের চার্জ আছে, ইলেকট্রনের কি চার্জ আছে। এই ব্যাপারগুলো এখানে সুন্দরভাবে তুলনা করা হয়নি। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুকে কেন্দ্র করে এগুলো দিতে পারবো। এখানে এ বি সি তিনটাই দিতে হবে, এবং ডিটা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সওয়েল তত্ত্বানুসারে এখানে বলা আছে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। এখন দেখো, একটা পার্টিকেল বা একটা কণা যখন ঘুরতে থাকে বা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় মুভ করে, তখন তার কিন্তু কি হয়, শক্তি ক্ষয় হয়। কিভাবে, যেমন আমরা যখন ঘর থেকে বের হই, যখন কোনো হাঁটাহাঁটি করি বা চলাফেরা করি, তাহলে আমাদের কি হয়, ক্যালোরিগুলো কি হয়, খরচ হয়। সেক্ষেত্রেও কোনো বস্তু বা পার্টিকেল যদি কোনো একটা জিনিস মুভ করে বা এক জায়গা থেকে এক জায়গায় সরণ ঘটে, অবস্থানে পরিবর্তন হয়, তাহলে সেখানে কি হয়, নর্মাল শক্তি খরচ হবে। আর এই জন্য কি খাই আমরা, নর্মালি ভাত খেয়ে থাকি নাকি, খাবার খেয়ে থাকি আর কি, সহজ কথা। ওকে, তো এটাই বলছে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রন ঘূর্ণনের পথ কি হবে, আস্তে আস্তে ছোট হতে থাকবে। এবং এক সময় কি হবে, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসে কি হবে, পতিত হবে, চলে যাবে নিউক্লিয়াসের কাছে, যেটা কি বাস্তবে অসম্ভব। তাহলে এরকম যদি কল্পনা করি, তাহলে কি পৃথিবীতে কিছুই থাকবে না। ওকে, তো এই ক্ষেত্রে এই তত্ত্বানুসারে কি হয়, রাদারফোর্ড পরমাণু মডেলটি কি সঠিক নয়। এই জিনিসগুলো একটু তোমাকে দেখে যাবে। সুতরাং এখানে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলটা অবশ্যই দেখে যাবো। প্লাস এখানে যেখানে যে সীমাবদ্ধতা আছে, এর মধ্যে হচ্ছে ম্যাক্সওয়েলের সীমাবদ্ধতা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর বোর পরমাণু মডেল, এটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, এটা কত সালে কে আবিষ্কার করেন? নিলস বোর আবিষ্কার করেন 1913 সালে। ওকে, এখানে বোর পরমাণু বলে মতবাদ কি বলে? এখানে বলে যে পরমাণু যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো দিকে কি ঘুরতে পারে না, এটাই। হ্যাঁ, তাহলে শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের ও কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ রয়েছে। ওকে, এখানে যেটা বলছে, এখানে বৃত্তাকার কক্ষপথ রয়েছে। কি রয়েছে এখানে? সে ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে মানে যে ঘুরবে তার আকারটা কি হবে? বৃত্তাকার হবে। কি হবে? নরমালি বৃত্তাকার হবে। আচ্ছা, আমরা একটু দেখা দিই, পেন কলম নেই। বৃত্তাকার হবে, তাই তো? এই যে তোমরা দেখতে পাচ্ছ, বৃত্তাকার হবে। এবং নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথিত প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা শেল বা স্তর বলা হয়। ওকে, এখানে যেটা পাই আমরা বোর পরমাণু মডেলে, যে আমরা শক্তি স্তরের ধারণা কি পাই? শক্তি স্তরের ধারণা অরবিট। এটাকে ইংলিশে বলে কি বলা হয়? অরবিট বলা হয়। কি বলা হয়? অরবিট। ওকে, একটু লিখি, অরবিট বলা হয়। ওকে, অরবিট মানে হচ্ছে শক্তি স্তর। সুতরাং রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা কি পাই? শক্তি স্তরের ধারণা পাই, যেটা আমরা কি বোর পরমাণু মডেলে আমরা কি শক্তি স্তরের ধারণা পাই, যেটা কি রাদারফোর্ড মডেলে আমরা কি পাই নি। ওকে, এখন এই শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা? আমরা জানি এন দ্বারা প্রকাশ করা। কি দ্বারা প্রকাশ করা? এন দ্বারা। এখন এন এর মান কত হইতে পারে? এন এর মান কত হইতে পারে? 1 হইতে পারে, তারপর কত হইতে পারে? 2 হইতে পারে, তারপর কত হইতে পারে? 3 হইতে পারে, তারপর কি আমাদের 4 হইতে পারে। এখন এ থেকে বলা যায় যখন এন এর মান আমাদের 1 হয়, এগুলো কিন্তু আমরা জানি, তখন সেটাকে আমরা কি বলি? এন শক্তি স্তর। কি বলি? বড় হাতের এন। যখন এন এর মান 2 হবে, তখন সেটাকে আমরা কি বলি? বলো। এই, আমি তো ভুল বলতেছি। আচ্ছা, এন হলে সেটা প্রধান কে হবে? কি হবে? কে। দেখছো এটা ভুল হলো কেন? এত জরিমানা হওয়া উচিত আমার। এন ইজ ইকুয়াল টু 1 হলে সেটা কি হবে? শক্তি স্তরের নাম কি হবে? কে এল এম এন, তাই না? হ্যাঁ, তাহলে এন যদি 1 হয় তাহলে এটার নাম কি হবে? কে শক্তি স্তর। হ্যাঁ, আর এন এর মান 2 হবে, কি হবে? এল শক্তি স্তর। ওকে, বয়স হয়ে গেছে, বুঝছো তো, যে কোনো সময় ভুল হয়ে যায়। আচ্ছা, তাহলে কে এল আর এন ইজ ইকুয়াল টু 3 হলে সে শক্তি স্তরের নাম কি হবে? কে এল এম, তাই না? এম। আর এন ইজ ইকুয়াল যদি 4 হয়, কে এল এম, সেটার নাম কি হবে? আমাদের এন। এবং এখান থেকে একটা সূত্র আছে, আমরা জানি। সূত্রটা কি? আমরা একটু মুছে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা একটু রেজাল্ট দিয়ে মুছে দিই। এখানে একটা সূত্র আছে, এই সূত্র দ্বারা জানতে পারি, আমরা জানতে পারি যে একটা শক্তি স্তরে আসলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে। জিনিসটা এরকম, তোরা আমরা যে ফ্ল্যাটে থাকি, একটা ফ্ল্যাটে কতজন মেম্বার থাকতে পারে, এই জিনিসগুলো কি করে আমরা একটা সূত্রের মাধ্যমে চাইলে কি বের করতে পারি। এরকম একটা কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারে, সেই সূত্র দ্বারা আমরা কি বের করতে পারি। ওকে, সূত্রটা কি? আমরা জানি, সূত্রটা সবাই জানি আমরা, এটা নতুন কিছু না। সূত্রটা হবে হচ্ছে 2n²। সূত্রটা কি আমাদের? পেন, এগুলো এমসিকিউ থাকবে, 2n²। ওকে, তোমাকে যদি বলে n এর মান 1 হলে, তাহলে এখানে জাস্ট n এর জায়গায় কি বসায় দিব? আমরা 1 বসায় দিব। তাহলে 2 ইনটু নরমালি কি হবে? 1²। ওকে, 2 ইনটু 1², তাহলে কত হবে? আমাদের 2 হবে। আবার একইভাবে যদি n এর মান 2 বলে, তাহলে কি হবে? 2 ইনটু কত হবে? 2², তাহলে কত আসবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত থাকতে পারে? 8টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে 1 নম্বর শক্তি স্তর কয়টা থাকবে? 2টা। 2 নম্বর শক্তি স্তর কয়টা থাকবে? 8টা। এরকম কি নরমালি চলতে পারে। আবার 3 3 9 দুগুণে কয়টা? 18টা। এগুলো কিন্তু তোমরা জানো, এগুলো তোমরা সবাই জানো। ওকে, তার মানে এখান থেকে আমরা কিসের ধারণা পাই? আমরা শক্তি স্তরের ধারণা পাই। মেইন জিনিসটা হচ্ছে কি, আমরা এখানে শক্তি স্তরের ধারণা পাই, এবং এই শক্তি স্তরের নাম হচ্ছে কি? কে এল এম এন। এবং সূত্র বসাবো কি? 2n², যেখান থেকে জানতে পারবো যে একটা শক্তি স্তরে আসলে কয়টা ইলেকট্রন থাকে। ওকে, ডান। এরপর আমরা বোর পরমাণু অনুসরণে কৌণিক ভরবেগ সংক্রান্ত পাই। এটা কিন্তু আসে, এই যে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, কৌণিক ভরবেগ। হ্যাঁ, আমরা একটু লেজার নিয়ে নিই। কৌণিক ভরবেগ, এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এম ভি আর সমান সমান কত? এন এইচ ডিভাইড বাই কত? 2 পাই। এম মানে হচ্ছে কি? ইলেকট্রনের ভর, যেটা আমাদের এই যে দেয়া আছে বইয়ে। আর হচ্ছে কি? আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে তার কি? ব্যাসার্ধ। ওকে, ভি হচ্ছে কি? ঘুরবে যে তার কি আছে? একটা বেগ আছে না? ইলেকট্রন যে ঘুরবে তার কি থাকবে? অবশ্যই কি থাকবে? একটা বেগ থাকবে। আচ্ছা, এইচ মানে হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, যেটার মান কত? 6 পয়েন্ট দেওয়া আছে ইয়াতে, বইতে, প্যারানে। এন এর মান কত? 1। এখানে বসে যে কোনো জিনিস চাইতে পারে তোমাকে। ওকে, চাইতে পারে একটা ইলেকট্রনের বেগ, চাইতে পারে একটা ইলেকট্রনে কি চাইতে পারে? ব্যাসার্ধ চাইতে পারে, যে কোনো কিছু চাইতে পারে। ওকে, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এম ভি আর সমান সমান হচ্ছে কি? এন এইচ ডিভাইড বাই কত? আমাদের 2 পাই। তাহলে এখান থেকে কি কি চাইতে পারে? এখান থেকে ভি চাইতে পারে। তাহলে ভি যদি আমরা বের করতে চাই, তাহলে এই এম আর, এই অংশটা, এই দুটো অংশকে আমরা নিচে পাঠিয়ে দিব। তাহলে কি হবে? এন এইচ ডিভাইড বাই কত? 2 পাই এম ইন্টু কত হবে আমাদের? আর। ওকে, 2 পাই এম আর। তখন তুমি সহজে কি ভিটা বের করতে পারবা। আচ্ছা, এককটা অবশ্যই কি হবে? মিটার পার সেকেন্ড। এখন এখান থেকে আবার কি? আরও চাইতে পারে, ব্যাসার্ধও চাইতে পারে। তাহলে ব্যাসার্ধ চাইলে আমরা কি করবো? আবার একইভাবে আর ইজ ইকাল টু কি হবে? এন এইচ, সেম ভাবে এন এইচ ডিভাইড বাই কত হবে?
2πm ইন্টু কত আমাদের ভি, শেষ। ইজিলি ম্যাথগুলো কি হয়ে যাবে। এই কৌণিক ভরবেগ থেকেই কিন্তু ম্যাথ থাকবে। ওকে, আমরা এটা পড়ি না, এটার যে প্র্যাকটিস আছে, প্র্যাকটিস বলতে এটার যে আছে টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো সলভ আছে ওগুলো কিন্তু তোমরা একটু কষ্ট করে দেখে যাবে। ওকে, আচ্ছা, এরপর যে আমরা একটু লেজার নিয়ে নিই। এরপর যেটা আছে সি নাম্বারে, দেখো, কোন প্রধান শক্তি স্তর ইলেকট্রন গুণার সময় ইলেকট্রন কোন শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে এগুলো কিন্তু আমরা জানি, যখন নিম্ন থেকে উপরে যাবে তখন কি হয়, শক্তিটা কি হয়, শোষণ হয়। আচ্ছা, এটা কিভাবে বোঝা, যখন আমরা সিঁড়িতে উঠি তখন কিন্তু একটু শ্বাস নিয়ে উঠতে হয়, তাই না? এবং মনে হয় কি একটু শ্বাস নিয়ে উপরে উঠতেছি না, জিনিসটা এরকম ওইভাবে কল্পনা করা যায়। তা আমরা যখন সিঁড়ি ধাপে ধাপে অতিক্রম করি তখন কি আমরা শক্তি কি করি, শোষণ করি। আর যখন উপর থেকে নিচে নামে তখন কিন্তু আমাদের শরীর নর্মালি কি হয়, ছেড়ে দিই, আমরা একটু শ্বাস প্রশ্বাসকে নিচে ছেড়ে দিই। একইভাবে যখন ইলেকট্রন একতলা থেকে দুই তলা উঠবে, মানে 1 নং শক্তি স্তর থেকে যখন 2 নং শক্তি স্তরে করবে তখন শক্তিটা কি হবে, শোষণ হবে। আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে ধরো 2 থেকে যখন 1-এ নেমে আসবে তখন কি হবে, শক্তিটা বিকিরণ হবে, শক্তিটা কি হবে, ছেড়ে দিবে। এভাবেই কি চলতে থাকে। ওকে, তবে এখানে একটা সূত্র আছে, এইচ নিউ সমান সমান কি, এইচ সি বাই ল্যামডা নিউ। এইচ নিউ সমান সমান কত, এইচ সি বাই ল্যামডা। এই সূত্রটাও কি তোমরা দেখে পাবে। সি কি আলোর বেগ, এটা আমরা জানি, ভি এই যে দেওয়া আছে, কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক হার্জ, ল্যামডা হচ্ছে কি শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। এই যে বলতে পারে যে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তখন কিন্তু কি এই সূত্র দিয়ে আমার কি ম্যাথটা করতে হবে। এইচ নিউ সমান সমান কত, এইচ সি বাই কত, ল্যামডা। ওকে, এরপর ইলেকট্রন শক্তি স্তর থেকে নিম্ন আবার সময় যে আলো বিকিরণ করে তাকে পৃথিবীর মধ্যে প্রবেশ করে বর্ণালী পাওয়া যায়। এই বর্ণালী নিয়ে তোমরা যখন ইন্টারে উঠবা, আমি তো নর্মাল ইন্টার স্টুডেন্ট পড়াই, তো বর্ণালী নিয়ে তোমরা অনেক ডিটেলসে পাবা। তো এই লেভেলে আমাদের অত বেশি কি লাগবে না, মানে একদমই আমরা এটা ইউজ টু হব না। ওকে, বর্ণালী বলতে বোঝায় যখন, দেখো, বিকিরণ মানে কি, শক্তিটা কি হবে, ছেড়ে দিবে। এখন যখন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন নিম্ন শক্তির স্তরে চলে আসে তখন শক্তিটা কি হবে, বিকিরণ মানে হচ্ছে ছেড়ে দেয়। এখন ওই শক্তিকে আমরা বিভিন্ন মাধ্যমে নিয়ে দেখা গেছে যে একটা বর্ণালী বা একটা কালার পাওয়া যায়, বিভিন্ন একটা কালার। ওকে, এই কালারটা আসমানি হইতে পারে, বেগুনি হইতে পারে, নীল হইতে পারে। ওকে, যে কোনো কালার হইতে পারে, বেনি আসহ কলা। ওকে, যে কোনো কালার হইতে পারে, এবং এই কালারের বারও তুমি কি চাইলে বের করতে পারো, যেটা আমাদের এই লেভেলে কি দরকার নাই। ওকে, তো বুঝছি। সুতরাং এখান থেকে যখন আমরা উচ্চ থেকে নিম্ন নামবে তখন একটা শক্তি বিকিরণ করবো, ওই শক্তিটাকে বলি, ওই শক্তিটা আমাকে কাজে লাগিয়ে সেটাকে আমরা কি বলি, বর্ণালী বলি। কি বলি, বর্ণালী। ওকে, পরে চলে যাই আমরা। ওকে, বোর পরমাণুর সাফল্য এটা জাস্ট তোমরা এখানে রিভিশন দিবা, এখানে অত বেশি ডিটেলস কিছু না, এটা পড়ার দরকার নেই অত বেশি, খালি জাস্ট রিভিশন দিবা। সীমাবদ্ধতা, হ্যাঁ, সীমাবদ্ধতা অলওয়েজ পড়ে যেতে হবে, এটা মুখস্থ করবা। এবিসি তিনটা এখানে মুখস্থ করে যাবা সুন্দর করে, এটা কিন্তু আছে। এখানে সি নাম্বার একটা পয়েন্ট আছে, খেয়াল করে, এখানে বলা আছে বোরের মরমরমানুষের বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ নয়, উপবৃত্তাকার রয়েছে। আচ্ছা, উপবৃত্তাকারের শেপটা কেমন আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নর্মালি হচ্ছে বৃত্তাকার শেপ, তাই না? এখানে তো একটু হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, এটা হচ্ছে বৃত্তাকার শেপ, সহজ কথা। এইটা হচ্ছে কি আমাদের বৃত্তাকার শেপ। উপবৃত্তার মানে কি, একটু চ্যাপ্টা করে দিবা, একটু চ্যাপ্টা মানে হচ্ছে এই যে এরকম, এই যে উপবৃত্তাকার বলতে এরকম বুঝায়, এই যে এরকম। ওকে, আটা রুটি বাটার বন, আটা রুটি গোল করে আস্তে একটু চাপ দিলে এই যে এরকম হয়ে যায় উপবৃত্তাকার। এই তো, এগুলাকে বলা হচ্ছে উপবৃত্তাকার শেপ। এই তাই না? তারপর হচ্ছে কি এই এরকম উপবৃত্তাকার শেপে কি গু রে। ওকে, আচ্ছা, তাহলে এটা পাইলাম। ওকে, তাহলে এই সীমাবদ্ধতাগুলো দেখবা তোমরা। এরপর আছে পরমাণু শক্তি, ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, এই তো ইলেকট্রন বিন্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে আমরা আসল জায়গায় চলে এসেছি, যেটা পরীক্ষায় আসবেই। ইলেকট্রন বিন্যাস তোমাকে করতেই হবে। একটা ইলেকট্রন বিন্যাস থেকে তুমি কি জানো, একটা পর্যায়বৃত্তর মূল ধর্ম হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তুমি আকার জানতে পারো, ইলেকট্রন আসল জানতে পারো, সবকিছু ভাই বলা শেষ করা যাবে না। ওকে, এখন এটা মনে রাখবো কিভাবে, আমি একটা টেকনিক দেখাই, সেটা সবাই দেখায়, আমিও দেখাই, সমস্যা নাই। ওকে, আচ্ছা, মনে কি রাখবো, মনে রাখবো এইভাবে, আগে লিখবো এস এস পি, এস এস কত পি, তারপর কি হবে এস পি এস। হ্যাঁ, এটা কিন্তু তোমরা জানো, তো আমি মনে করি এস পি এস। তারপর কবে কত হবে ডি পি এস, ডি পি এস। তারপর কত হবে আমাদের ডি, তারপর কত পি, তারপর কত এস, তারপর হচ্ছে কি এফ ডিপিএস। এতগুলা কিন্তু আমার লাগে না, ঠিক আছে? এফ ডিপিএস, এখানে এইটা দ্বারা তুমি 118টা মৌল তুমি হিসাব করতে পারো, কোনো সমস্যা নাই। তারপর কত এফ ডি পি, তারপর কত আমাদের এস। এই সিকোয়েন্সটা মনে রাখবা, এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। ওকে, অনেকে ছড়া দিয়ে মনে রাখে, যাই হোক ভাই, অত ছড়া পড়া বুঝি না। ওকে, এবার মনে রাখবা এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। ওকে, এভাবে। এরপর তুমি কি করবে, এখানে নাম্বার বসাবে। এখন আমাদের কিন্তু ডিপিএস, ডিপিএস পর্যন্ত হয়ে যায়, এফডিপিএস লাগে না ওইভাবে। ওকে,
আর সবচেয়ে বড় কথা হচ্ছে 30টা মৌল মুখস্থ রাখতে হবে, নাহলে ঘটনা, নাহলে কিন্তু পরীক্ষায় ঘটনা ঘটায় দিবে। আগে 30টা মৌল মুখস্থ রাখবা। আচ্ছা, এরপর কিভাবে মনে রাখবা? 1 দিবা, ফার্স্টে কত দিবা আমাদের 1 দিলাম, 1s, এস এর আগে কত আছে 1, তো পরে যখন এস আসবে তখন এটা 2 দিয়ে দিতে হবে। কি হবে 2, কারণ একটা এস 1 এর জন্য, পরে যখন এস আসবে এটা 2 এর জন্য, পরে যখন এস আসবে এটা কি 3 এর জন্য, এরকম। তাহলে একটা এস এর জন্য 1 চলে গেছে, তাহলে পরে যখন এস আসছে এটা কার জন্য? 2 এর জন্য। পরে যখন পি আসবে মনে রাখবা 1 নম্বর শক্তি স্তরের জন্য কখনো কি পি হয় না। ওকে, তাহলে এটা হবে কত আমাদের 2p। অনেকে একটু কনফিউশন হয়ে গেছে, এসপি এগুলা কি। ওকে, আমি আবার বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা জানো, হ্যাঁ, নতুন কিছু না। ওকে, এসপিডিএফ, তাই না? এসপি কত, ডি আর কত আমাদের এফ, তাই না? এইগুলাকে কি বলা হয় জানো? উপশক্তি স্তর বলা হয়। কি বলা হয় এগুলাকে? উপশক্তি স্তর, বা কি বলা হয়? অরবিটাল বলা হয়। কি বলা হয় ইংলিশে? অরবিটাল। ভাই মাউস দিয়ে অত ভালো লিখতে পারি না, আমি দেখি, আল্লাহ জানে। এগুলাকে কি বলা হয়? অরবিটাল। আর এই যে আমরা পাইলাম কে, তারপর কত এল, তারপর কত এম, তারপর কত এন, এগুলাকে বলা হয় হচ্ছে অরবিট, মানে হচ্ছে কি শক্তি স্তর, মানে হচ্ছে কি শক্তি স্তর, শক্তি স্তর। ওকে, শক্তি স্তর। ওকে, যাই হোক, এখন সহজভাবে বুঝিয়ে দিই কিরকম শক্তি স্তর কি। অরবিটাল মানে হচ্ছে উপশক্তি স্তর, আর অরবিট মানে হচ্ছে কি শক্তি স্তর। এখন এই দুটা বুঝবো কিভাবে? ধরো একটা ফ্ল্যাট হচ্ছে শক্তি স্তর। এখন ফ্ল্যাটের ভিতরে কি থাকে? অনেকগুলো রুম থাকে না? এগুলাকে বলা হচ্ছে কি উপশক্তি স্তর। এবার মনে রাখো, একটা ফ্ল্যাট, ওকে, একটা ফ্ল্যাট হবে হচ্ছে শক্তি স্তর, আর এই ফ্ল্যাটের ভিতরে যে রুমগুলো আছে এগুলাকে কি বলা হয়? উপশক্তি স্তর। ওকে, যেমন আমরা আরো অন্যভাবে বলতে পারি, যেমন জেলা বড় না উপজেলা বড়? জেলা বড়। আর উপজেলা কি হয়? জেলার ভিতরে হয়। যেমন নদী বলি, নদী যদি বলি, উপনদী যদি বলি, তাহলে উপনদী হচ্ছে কি নদীর অন্তর্ভুক্ত, নামটা বড় কিন্তু তাকে স্পেসটা কি হবে? ছোট হবে। এরকম শক্তি স্তর বড়, এই শক্তি স্তরের ভিতরে কি থাকে? আমাদের উপশক্তি স্তর থাকে। একটা ফ্ল্যাট বড়, একটা ফ্ল্যাটের ভিতরে থাকে বিভিন্ন কি থাকে? রুম থাকে। এরকম, তাহলে শক্তি স্তরের ভিতরে কি নরমালি উপশক্তি স্তর থাকবে। ওকে, আচ্ছা, এরপর এস এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে আমরা জানি? 2টা। পি তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে আমরা জানি? 6টা। ডি তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে আমরা জানি? 10টা। এবং এফ এর সর্বোচ্চ কয়টা থাকতে পারে আমাদের? 14টা। কয়টা থাকতে পারে? 14টা। এস এ 2টা, পি এ 6টা, ডি এ 10টা, এফ এ কয়টা? 14টা। ওকে, এরপরে আচ্ছা এখানে চলে আসি এখন আমরা। তাহলে এস পি গেল, এরপর আবার এস আছে, তাহলে এসটা কি হবে? এখানে 3 দিব। কত দিব? 3, কারণ এস 2 তে চলে গেছে। এবার 1s 2s 2p 3s, এবার হবে কত? 3p, তাহলে কত হবে? 3p। ওকে, মনে রাখবা 2 নম্বর শক্তি স্তরে যেহেতু সংখ্যাও 2, তাহলে অরবিটালও কয়টা হবে? 2টা, একটা হচ্ছে এস, একটা হচ্ছে কি আমাদের পি। এবার মনে রাখা যায় যেহেতু 2 নম্বর শক্তি স্তর, রুম 2টা, তাহলে অরবিটালও কত হবে? 2টা, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে কি পি। এবং 3 নম্বর শক্তি স্তরে নাম্বারও কত? 3, এবং উপস্তরের সংখ্যা কত হবে? 3, এসপিডি। এরকম, যেমন 1 নম্বর শক্তি স্তরে তাহলে অরবিটাল কয়টা হবে? একটা, তাহলে সেটা কি নাম হবে কি? এস। এজন্য পরে যখন আমরা পি তে কখনো কি আমরা 1 দেই না। আচ্ছা, তারপর এস আছে, তাহলে এস 3 নম্বরে দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? 4, তাই না? 4। তারপর কি আসবে? 3sp, sp চলে গেল, 3s ও চলে গেল, p ও চলে গেল, 2টা ঘর শেষ। এবার আরেকটা ঘর আছে, তাহলে এখানে কত হবে? 3d। একইভাবে তারপর কি হবে? 4p, তারপর কত? 5s। ওকে, একইভাবে কত? 4d, তারপর কত? 5p, তারপর কত? 6s। এরকম ভাবে কি নরমালি চলতে থাকবে, 1s 2s 2p 3s 3p 4s 3d 4 5s এরকম আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে মনে রাখবো, তাহলে এস এ 1 নাম্বার দিয়ে পরে যখন এস আসবে সংখ্যা কত দিব? 2। আর 2 নম্বর শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে? 2টা। 3 নম্বর শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে? 3টা। 4 নম্বর শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে? 4টা। এরকম ভাবে কি আমরা দিয়ে যাব। ওকে, তাহলে আমরা বুঝলাম এই হচ্ছে আমাদের কি, এইভাবে আমরা কি ইলেকট্রন বিন্যাস সহজে কি করে ফেলতে পারবো। এখন ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখা গেছে নরমালি যে কিছু কিছু ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয়, আর আমাদের সারা সবসময় ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসকে সবচেয়ে বেশি পছন্দ করে, তাই না? তো এখন ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমাদের 2টা মৌল আছে। কয়টা মৌল আমাদের? 2টা মৌল। একটাকে বলা হচ্ছে কপার, হ্যাঁ, একটাকে কি বলা হয়? কপার, তাই না? একটাকে বলা হয় হচ্ছে কপার, আর একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে কি ক্রোমিয়াম, তাই না? একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে কি আমাদের ক্রোমিয়াম। আমরা একটু মুছা দিয়ে নিচে, যেগুলো লাগবে না। ওকে, ক্রোমিয়াম, তাই না? এই জিনিসগুলো এখন দেখবো। তাহলে আমরা 2টা মৌল পাইলাম। কয়টা মৌল বলতো? 2টা। একটা হচ্ছে আমাদের কপার Cu, ওকে, একটা হচ্ছে কি আমাদের ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি? 24। কত জানি আমরা? 24। এবং কপারের কত আমাদের? 29। এর আগে আমি কিছু আলোচনা করব, এগুলো তোমরা কিন্তু জানো, তাই বারবার আলোচনা করতেছি। মনে রাখবা উপশক্তি স্তর যখন
অর্ধেক পূর্ণ, অর্ধেক পূর্ণ বা পূর্ণ অবস্থায় দুইটা শর্ত, হয়তো অর্ধেক পূর্ণ থাকবে, না হয় পূর্ণ অবস্থায় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকলে ওই যে অবস্থাটা এটা হচ্ছে ইলেকট্রনগুলো কি সুস্থিতা অর্জন করে, কি করে আমাদের সুস্থিতা অর্জন করে। অর্থাৎ আমরা এখানে এখানে দেখো এখানে একটা দিয়ে দিছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। ওকে, এখানে পড়লে তোমরা বুঝতে পারবো, তা আমি বলে দিচ্ছি। মনে রাখবা প্রত্যেকটা অরবিটাল এসপিডিএফ এই 4টা অরবিটাল আছে, এরা পূর্ণ অবস্থায় এবং অর্ধপূর্ণ অবস্থায় কি আর সুস্থিত অর্জন করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন তোমার যেখানে বসতে সুবিধা হবে বা যেখানে তুমি কমফোর্টেবল ফিল করো ওইখানে কি তুমি বসবা বা ওইখানে কি কাজ করে কি তুমি মজা পাবা। এরকম অরবিটালের ক্ষেত্রে যখন তারা পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তখন তারা কি কমফোর্টেবল কি ফিল করে, কমফোর্টেবল থাকে, সহজ কথা। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে আমরা এসে কয়টা আসতে পারি 2টা, পিতে কয়টা 6টা, ডিএ কয়টা আমরা জানি 10টা। এটা হচ্ছে পূর্ণ অবস্থা। এটা কি অবস্থা? পূর্ণ অবস্থা। তাহলে অর্ধপূর্ণ মানে কি? অর্ধপূর্ণ মানে কি হবে? অর্ধেক হয়ে যাবে। তো 2টার বদলে এখানে কয়টা হইতে পারে? 1টা। পি এর বদলে কয়টা হইতে পারে? এখানে 6টা, যেহেতু অর্ধেক করলে কয়টা থাকবে? 3টা। আর ডিতে কয়টা? 10টা। তাহলে অর্ধেক করলে কয়টা থাকবে? 5টা। এফ এ কয়টা? 14টা। অর্ধেক করলে কয়টা হবে? 7টা। তার মানে বোঝা যায় 2, 6, 10, 14 অথবা 1, 3, 5, 7 এই অবস্থায় তারা কি হয়? সুস্থিত অর্জিত হয়, মানে সুস্থতা অর্জন করে, সহজ কথা। এরকম বলে সুবিধা হয়। আচ্ছা, তার মানে বুঝছি। ওকে, তাহলে এটা কেন করব? এটা এই কারণে করবো, চলো আমরা ক্রোমিয়াম করে দেখি। ক্রোমিয়াম কত আমরা জানি? 24। কত হবে? 24। তাহলে ইলেকট্রন চলো আমরা করা শুরু করি। তাহলে 1s কত হবে? 2, 2s কত? 2, 2p কত? 6, তাই না? 2p 6, তারপর 3s কত? 2, তারপর কত হবে? 3p কত হবে? 6, তারপরে কত? 4s কত? 2। তাহলে কয়টা হলো? এখানে 10টা, এখানে 10টা, কয়টা? 20টা। আর এখানে কয়টা আসে? 4, 24টা হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল নিয়মে ইলেকট্রন বিন্যাস, যেটা আমরা কি করেছি। এখন এখানে ব্যাপার আছে, আমরা কিন্তু একটু আগে বলছি অর্ধপূর্ণ বা কি পূর্ণ অবস্থা। এরকম অবস্থা যদি তৈরি হয় যে 2টা চেয়ার আছে, তোমরা চেঞ্জ করে বসলে দুজনে কি কমফোর্টেবল ফিল করো, সমস্যা হয় না। 2টা চেয়ার আছে, দুজনে এক্সচেঞ্জ করে বসলে কি হয়? সেটা কমফোর্টেবল ফিল হয়। তো এখানেও আমরা এমনভাবে এক্সচেঞ্জ করব যেন কেউ অসন্তুষ্ট না হয়, সবাই কি হয়? সন্তুষ্ট অর্জন করে। ওকে, আচ্ছা এখানে তুমি খেয়াল করো শেষে এই যে এস এর দিকে খেয়াল করো, এসে আসে কয়টা? 2টা। আর ডিতে আসে কয়টা? আমাদের 4টা। কয়টা আছে আমাদের? 4টা। এখন দেখো এস এর একটা যদি এখানে চলে আসে, মানে এস এর একটা যদি এখানে চলে আসে, তাহলে কি কোনো সমস্যা আছে? আমরা একটু মুছে দেই। হ্যাঁ, কলমটা কোথায়? ইরেজারটা নিয়ে নিই, আমরা একটু মুছে দেই, একটু মুছে দেই। ওকে, তাহলে দেখো এখানে পেন। ওকে, তাহলে এসে দিয়ে দিলাম আমরা একটা। কয়টা দিলাম? একটা। আর ডি এ কয়টা দিলাম? 5টা। কিন্তু আগে ছিল কয়টা? এসে কয়টা ছিল? 4টা। সরি, এসে ছিল, কি বলি, এসে ছিল 2টা। আর ডি এ কয়টা ছিল আমাদের? 4টা। ওকে, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা কি ভুল হয়ে যাবে? কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এই যে এসে 1 দিছ, তো 1 দিলে কি ওর কোনো সমস্যা আছে? না। ও হাইস্ট কয়টা থাকতে পারে? 2টা। নিচে কয়টা? একটা। 2টা থাকলেও সে সুস্থিত অর্জন করবে, কমফোর্টেবল। 1 থাকলেও কি কমফোর্টেবল, তাহলে ওর কোনো সমস্যা না। এবার ডিতে আসো। ডিতে আগে ছিল কয়টা? 4টা ছিল। এখন 4টা থাকলে সে কি হবে? আনকমফোর্টেবল ফিল হয়। তার যদি একটা হয়ে যায় তাহলে সে কি হয়? কমফোর্টেবল হয়ে যায়। তাহলে এখান থেকে এসে যে 2টা আছে এখান থেকে টুক করে লাভ দিয়ে একটা কি হবে? ডিতে চলে আসবে। তাহলে এসে হয়ে যাবে কয়টা? একটা। ডিতে হয়ে যাবে 5টা। তাহলে দুজনে কি এখন কমফোর্টেবল। এরকম যদি অবস্থা তৈরি হয় যে একজন আরেকজনকে দিয়ে কমফোর্টেবল ফিল হয়, তাহলে কি হয়? এটা সুস্থিত অর্জন করে। এবং এটা আমাদের কেমিস্ট্রিতে মানে হচ্ছে কি বলে, পারমেবিলিটি আছে, প্রবেশতা আছে। ওকে, সমস্যা নাই আর কি। আচ্ছা, তাহলে দেখো এখানে তুমি যেটা করো পরীক্ষার হলে, আগে নর্মাল ইলেকট্রন বিন্যাসটা করবা। এসে দিবা কয়টা? 2টা। দিয়ে দিবা কয়টা? 4টা, নিয়ম অনুযায়ী। দেওয়ার পর করার পর যে বলবা যে অরবিটাল গুলো অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় কি সুস্থিত অর্জন করে, তাহলে পরে তুমি কি করবা? এসে কি দিয়ে দেবা? একটা। এবং ডিতে কয়টা দিবা? 5টা। ওকে, তো সুতরাং তুমি প্রথমে কি করো? ভুলটা করবা, করার পর একটা ব্যাখ্যা দিয়ে তুমি কি করবা? সঠিকটা নিচে করে দিবা, এইভাবে। এছাড়াও তুমি এখানে দেখো, আমি একটু লেজার দিয়ে দেখাই। এখানে ব্যাখ্যাটা আমাদের দিয়ে দিছে, ব্যাখ্যাটা আমাদের বইতেও দিয়ে দিছে, কোনো সমস্যা নাই। বইতেও আমরা একটু লেজার নিয়ে, হ্যাঁ, এই যে সাধারণভাবে দেখা যায় একই উপস্থিত শক্তি স্তরে পি ও ডি অরবিটাল গুলো অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সে ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। হ্যাঁ, যেমন ক্রোমিয়াম যেটা আমরা করছি, এটা দেখা যাচ্ছে। এবং কপারটা এই নিচে বক্স করে দেওয়া আছে। কিন্তু কপার ইলেকট্রন বিন্যাস হয় কত আমাদের? এই যে নর্মালি যদি আমরা করতে যাই, পেনটা নিয়ে নিই আমরা, এখানে 3D কত আসে? 9, স্লাইডে দেখতে পাচ্ছ। আর 4s কত? 2। তো সমস্যা কি? 9। তার 10 হলে সে কমফোর্টেবল। আর ওইখান থেকে একটা চলে গেলেও সে কমফোর্টেবল। তাহলে ডিতে এস থেকে টাপ করে একটা লাভ দিয়ে কোথায়? ডিতে চলে যায়। ডিতে কয়টা? 10টা। আর এসে কয়টা? একটা। দুজনেই কমফোর্টেবল, সমস্যা কি? সমস্যা তো নাই। ওকে, তাহলে এইভাবে অর্থাৎ কপার আর ক্রোমিয়াম এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায়
আসবে। তাহলে আজকে আমরা ইলেকট্রন বিন্যাস শিখলাম এবং দুইটা নিয়ম, কপার এবং ক্রোমিয়ামের একই, ডিতে থাকে 9টা, এসে থাকে কত, দুইটা থেকে একটা লাভ দিয়ে এটা চলে আসবে, তাহলে এখানে হবে 10টা, এখানে হবে কয়টা, একটা। এবং কপার হচ্ছে গুরুত্বপূর্ণ, যাই হোক এই দুইটা ভালো মতো করে যাবা। ওকে, তো আজকে এই পর্যন্তই আমরা ইলেকট্রন বিন্যাস শিখলাম কিভাবে এবং কিভাবে সুস্থিত অর্জন করে, এগুলোও শিখলাম আজকে এই পর্যন্তই। পরে আবার আমরা ভিডিও নিয়ে আসবো, তো এগুলো বেশি বেশি কি করবা, প্র্যাকটিস করে যাবা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।